হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। ম্যাম, আমার ছুটি। 7 বছর বয়সী ইয়োরার কথায় দোলার ঘোর কাটে। তাকিয়ে তার দিকে হেসে বলে, জি না, শুধু পড়া ফাঁকি দেওয়া, তাই না? চুপচাপ যা লিখতে দিয়েছি লিখে দাও। ফোনটা বিপ বিপ আওয়াজ করে উঠল। হাতে নিয়ে দেখতে পায় জন্মদাতা নামে সেভ করা নাম্বারটা থেকে ফোন এসেছে। দোলা তপ্ত শ্বাস ফেলে ফোন রিসিভ করতে ওপাশ থেকে দবির রহমান রাশভারী গলায় বলল, বাড়ি আসে শীঘ্রই। না, কেন? পুকুর থেকে মাছ তুলেছি, চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখেছি। তোমরা খেয়ে ফেলো, আমার চিংড়িতে অ্যালার্জি। কবে থেকে? দোলার ইচ্ছে করলো চেঁচিয়ে বলতে, জন্ম থেকেই অ্যালার্জি। শুধু চিংড়িতে না, আমার জীবনে অ্যালার্জি। আমার বাবাতে অ্যালার্জি, আমার মাতে অ্যালার্জি, আমার সৎ মাতে অ্যালার্জি। কিন্তু বলল না, শুধু বলল কিছুদিন হলো। ওপাশ থেকে দবির কোনো কথা বলে না, শুধু নিঃশ্বাসের শব্দ পেল দোলা। পরপর বলল, টাকা পাঠাতে হবে না? বোনকে জুতো কিনে দিয়ে ওই টাকায় আমার চলছে বেশ। ফোন রেখে দোলা ভেজা দু চোখ মুছে নেয় ওনার কোনা দিয়ে। ইউরা ম্যামকে দেখে আবারও লেখায় মনোনিবেশ করে। একবারটি কাস্টার্ড হাতে ঘরে ঢুকে ইউরার মা ফারিন। দোলা নিজেকে সামনে নিয়ে মেকি হাসে। ফারিনের ঠোঁট ঝুড়ে আন্তরিক হাসি। দোলার হাতে কাস্টার্ডের পেয়ালা তুলে দিয়ে বলে, খাও, শুরুটা তুমিই করো। দোলা পরে খাবে বলে রেখে দিতে চায়। পাশে ফারিন বাধা দিয়ে চোখ পাকিয়ে বলে, বলছি খাও। দোলা বাধ্য মেয়ের মতো খেতে থাকে। ফারিন মুগ্ধ চোখে দেখতে থাকে দোলাকে খুঁটিয়ে খুঁটিয়ে। মেয়েটা ভারী মিষ্টি, আকর্ষণীয় মুখশ্রী, গায়ের রংটাও নজর কাড়া। কেউ একবার তাকালে দুবার মুগ্ধ হয়ে তাকাতে ভুলবে না। খাওয়া শেষ করে দোলা ইয়োরার পড়া বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়াতে ফারিন তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলে, নাও। দোলা এভাবে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে ভীষণ খুশি হলেও শুকনো হাসি হেসে ধন্যবাদ জানায় ফারিনকে। ফারিন মনমরা হয়ে বলে, এ মাসে যে কি হলো দোলা, 2 ননদের বিয়ে, দেবরের এখানে ফেরা, সবকিছু মিলিয়ে এত অন্যমনস্ক ছিলাম যে তোমার বেতনের কথা ভুলেই গিয়েছিলাম। আর তোমাকেও বলি, 7 দিন হয়ে গেল, একটু মনে করিয়ে দিবে না? গতকাল রাতে ইউরার বাবা মনে করালো। যাই হোক, খামটা খোলো। দোলা অবাক হলেও বাধ্য মেয়ের মতো খামটা খোলে। খাম খুলে দেখে তার বেতনে 4000 টাকার সাথে আরো 2000 টাকা বাড়তি। দোলা চোখে মুখে বিস্ময়। ফারিন হেসে বলে, তোমাকে ইউরার বাবা দিল খুশি হয়ে। দোলা খুবই স্বাভাবিক থাকে। তার এভাবে জারি ব্যতীত অন্য কারো থেকে বাড়তি নেওয়ার অভ্যাস নেই। তবে এখানে ফারিন আর তার স্বামী তৌকির যথেষ্ট আন্তরিক দোলার প্রতি। এর আগেও এমন হয়েছে। দোলা ফেরাতে পারে না এই আন্তরিকটুকু। ফারিন গিয়ে ইউরার কম্পিউটার টেবিলের উপরে রাখা একটা শপিং ব্যাগ এনে দোলার হাতে দেয়। এটা কি ভাবি? তারানা আর তানিয়ার বিয়েতে সবার জন্য এনেছিলাম ঢাকা থেকে। তোমার জন্যও নিয়েছিলাম 4 পিসটা। তুমি তো বিয়েতে এলে না, তাই দেওয়াও হলো না। এটা নাও, তোমার ভাইয়া নিজে পছন্দ করেছে তোমার জন্য রংটা। দোলা বেশ কিছুক্ষণ দোনামোনা করে ফারিনের কাছে হার মানে। নিতে হয় উপহারটাকেও। ফারিনের স্বামী শেখ তৌকির আহমেদ বরগুনা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান। আল্লাহ দিয়েছেন তাই বিত্ত বৈভবের কোনো অভাব নেই তার। তার বাবা শেখ তৌফিকুল আহমেদের জ্যেষ্ঠ সন্তান সে। সামাজিক গণমাধ্যমে একটা গ্রুপে দোলা বছর খানেক আগে টিউশনির খোঁজ পেতে একটা পোস্ট করেছিল। সেখানে থেকেই ফারিনের সাথে দোলার পরিচয়। ইয়োরাকে পড়ানোর জন্য ফারিন আর তৌকির ঠিক করে দোলাকে। তারপর থেকেই দোলা নিয়মিত যাতায়াত এই শেখ বাড়িতে। বাড়িটা বেশ পুরনো। 1991 সালের দিকে বাড়িটা তুলেছিল শেখ তৌফিকুল আহমেদ। তখনকার দিনেই দুটো ইটের ভাটার মালিক ছিলেন সে। 2023 সে ধন সম্পদ বেড়েছে 10 গুণ। মফস্বলের বড়লোকদের অস্থিমজ্জায় অহংকার মিশে থাকে। এবারের কারো মধ্যেই এসব কিছু দেখেনি দোলা। পরিবারটাকে বেশ হাসি খুশি মনে হয়। ফারিনের থেকে বিদায় নিয়ে দোলা
ইউরার পড়ার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বিয়ে বসার ঘর পর্যন্ত আসে। ফারিনও আসে পিছু পিছু। এটা ফারিনের অভ্যাস। রোজ দোলাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দেয়। হঠাৎ করে ঘেউ ঘেউ আওয়াজে দোলা চমকে ওঠে। বরাবর কুকুর ভীতি তার। এই বাড়িতে নতুন একটা আপদ উদয় হয়েছে। রোজ বোঝো নামে। কুকুরটা জাত কি দোলা জানে না, বিদেশি, কিন্তু অতি ভয়ঙ্কর দেখতে। বাড়ির আঙ্গনায় আউট হাউসে থাকে। এতদিন ছিল না এই আপদটা, মাসখানেক হয়ে এসেছে। জবে থেকে ইয়োরোর ছোট চাচু ঢাকা থেকে এসেছে, বোঝো ইয়োরার ওই ছোট চাচুর পোষ্য। যেই লোকটা দোলার কাছে বোঝোর মতোই স্রেফ একটা অস্বস্তি থেকে পালাতে দোলা ওড়না তুলে গা মাথা ঢেকে নেয় পুরোপুরি। বাড়ির সদর দরজা পর্যন্ত নিজেকে আড়াল করে নিয়ে এগোতে পারল না দোলা। বোঝো ছুটে আসলো তার দিকে। এমনটা রোজ হয়। দোলা আটকে উঠে ফারিনকে আষ্টে পিষ্টে ধরে। বোঝো ঠিক দোলা নয়, দোলার পিছনে কয়েক গজ দূরে তার মালিকের কাছে ছুটে যায়। শেখ তৌসিফ আহমেদ এই বাড়ির সর্বকনিষ্ঠ পুত্র। গম্ভীর কণ্ঠে বোঝোকে বাড়ির বাইরে চলে যাওয়ার নির্দেশ দিতেই বোঝো বাধ্যতা দেখিয়ে ছুটে বেরিয়ে যায়। দোলা স্বস্তির নিঃশ্বাস নিলেও অত্যল্প কাল যেতেই তার চেহারার কানায় কানায় ছেয়ে যায় অস্বস্তি। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে ফারিনের পিছনে। তৌসিফ দোলার পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে চোখ সরিয়ে নেয়। গম্ভীর স্বরে ফারিনকে বলে, ভাবি, আমার গ্রে জ্যাকেটটা কোথায়? ওয়ারড্রোবে রেখেছি, পেয়ে যাবে। তুমি দিয়ে যাও। দোলা আর দাঁড়ালো না। বোঝো যখন চলে গিয়েছে, সেও দেরি না করে ফারিনকে আস্তে করে আসি বলে বেরিয়ে যায়। তার পায়ের গতি দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে পালিয়ে যাওয়ার তার বড্ড তাড়া। শেখ বাড়ি থেকে দোলার প্রস্থান ঘটলে ফারিন নিজের দেবরের দিকে তাকিয়ে দেখতে পায় তৌসিফ ফিচেল হাসলো। হঠাৎ করে সে হাসি মিলিয়েও গেল। কণ্ঠস্বরে গাম্ভীর্য বজায় রেখে ভাবিকে প্রশ্ন করলো, উপরটা নিল? নিল। তৌসিফ চুপ। ফারিন বলে, ধৈর্য ধরো, আমার শ্বশুর তামিলনাড়ু থেকে চিকিৎসা নিয়ে ফিরলেই প্রস্তাব পাঠাবো। যেভাবে ড্যাব করে তাকিয়ে থাকো, মেয়েটা কেমন ঘাবড়ে যায়। কোন দিন না জানি বলে ওঠে ইউরাকে পড়াবো না আর। আমি কখন ড্যাবড্যাব করে তাকিয়ে আছি? যেটুকুই তাকাও, তোমাকে দেখলেই হাসি খুশি মেয়েটা কেমন গুটিয়ে যায়। মেয়েরা পুরুষের দৃষ্টি খুব ভালো করে বোঝে। তৌসিফ কথা না বাড়ায়, না ভাবিকে এই ব্যাপারে আর এক শব্দ বলার আস্কারা দেয়। ডান হাতটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বলিষ্ঠ শরীর হেলিয়ে দুলিয়ে সদর দরজার দিকে যেতে যেতে বলে, ব্যাকওয়ার্ডে যাচ্ছি, মিতুকে দিয়ে গ্রিন টি পাঠিয়ে দাও। আর প্লিজ চাপকলের পানি দিও না। পরীক্ষার 1.5 মাসও সম্ভবত বাকি নেই, অথচ দোলার কাছে এই সেমিস্টারের সব বই নতুন, একেবারে ঝাঁ চকচকে। হাতে নিয়ে একটাবার দেখেওনি। সিজিপিএ ডাউন হলে ফুপু ফুপারা ঢোল বাজাতে বাজাতে চলে আসবে তাদের বাড়ি নতুন সম্বন্ধ নিয়ে। পাত্র ইতালি প্রবাসী অথবা সদরে বড় কসমেটিক্সের দোকান আছে, তাদের সাথে তাল মিলিয়ে নৃত্য করবে মাকসুদা, দবির রহমানের আদরের ছোট বউ। দোলাকে শুনিয়ে শুনিয়ে বলবে, লেখাপড়া করে কত দূর যেতে পারবে? পাতিলের কালি কপালে না লাগিয়ে পারবে? বাপের অবাধ্য হওয়া সে মেয়ের কোনোদিন সুখ আসছে না কপালে। দোলার বাবাও মিনমুন করে বলবে, দিয়ার জন্য বাড়িতে প্রস্তাব আসছে। দিয়ার মা চাচ্ছে বিয়েটা দিতে। তুমিও বিয়েতে অমত করো না। ছেলে ভালো, বিয়েটা করে নাও। আমার বয়স বাড়ছে, তোমাদের একটা গতি করে যেতে চাই। আরো অনেক অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করা হবে দোলাকে। একদিকে বাড়ি থেকে ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি, অন্যদিকে জারিফের মায়ের দোলার প্রতি বিতৃষ্ণা। সব কিছুর মধ্যে পড়ে চিড়ে চ্যাপটা হতে হবে দোলাকে। আচ্ছা, দোলা যদি জারিফের সাথে পালিয়ে যায় তাহলে কেমন হয়? লেকের স্বচ্ছ পানিতে নিজের দোদুল্যমান প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্নটি করে সে। তাহলে কেমন হবে? পর মুহূর্তে তার হাসি পায়। আচ্ছা, সে না হয় পালালো, কিংবা জারিফ তাকে নিয়ে আলাদা হলো, তারা দুজন সুখী হলো। আর ওই মানুষটা যে জারিফকে 10 মাস পেটে ধরেছিল, সে তাকে কাঁদিয়ে দোলা আর জারিফ পাবে সুখ? তাকে খুশি করতে হলেও যে দোলাকে কাটতে হবে। মোদ্দা কথা, একজনকে কাটতে হবেই। সেই একজন কে হবে? দোলার সাহস হয় না
সেই একজন হতে। বড্ড মায়ায় পড়ে গিয়েছে ওই অপদার্থ বেকার নরবরের শিরদাঁড়ার ভীতু ভীতু মানুষটার। তার কিনে দেওয়া ওষুধপত্র, তার কিনে দেওয়া কাচ্চি, তার দুলি ডাক্তার, সব কিছু মায়া পড়ে গিয়েছে দোলা। একটা দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়। কেন লাই দিলি? এড়িয়ে গেলি না কেন? বুঝ হবার পর থেকে জড়ো হওয়া অনুভূতিদের কেন বেহাইয়ার মতো সামনে আনলি? অরটাও কেন বুঝে নিয়ে মন বাগানে গোলাপ ফুটালি? এখন কি হবে দোলা? যতটা সাধারণ বলে তুই ভেবেছিলি সমস্যাটা, এখন কেমন ঠেকছে? দোলা পুনরায় ফোঁস শব্দ করে নিঃশ্বাস নিয়ে নেয়। ক্লান্ত ভঙ্গিতে বরগুনা নাথপট্টি লেক পার হয়ে হেঁটে যাচ্ছে ফার্মেসি পট্টি। স্যানিটারি প্যাড ফুরিয়ে গিয়েছে, নিতে হবে। হাতের মুঠিতে তার বেতনের টাকা, সাথে বোনাসও। হাঁটতে হাঁটতে সে গার্মেন্টস পট্টিতে এসে থেমে যায়। একবার হাতের টাকাগুলোর দিকে তাকিয়ে আশেপাশে তাকায়। বাড়তি 2000 টাকা দিয়ে তার খুব ইচ্ছে করলো জারিফের জন্য একটা শার্ট নিতে। সব সময় দোলাকে দেয়, দোলা খুব কমই দেয়, বলতে গেলে দেয়ই না। জারিফকে শুধু শুধু অযোগ্য প্রেমিক বলে দোলা সে নিজে কি না কখনো উপহার দিয়েছে, না দিয়েছে একটা শুকনো চুমু, যা সব প্রেমিকারই কালে ভাদ্রে দিয়ে থাকে প্রেমিককে। ভাবতে ভাবতে হেসে ফেলে সে। একটা পরিচিত দোকানে ঢুকেই দোকানদারকে মিডিয়াম সাইজের কটনের শার্ট দেখাতে বলে দোলা। বেশ সময় নিয়ে একটা পছন্দও করে ফেলে, গাঢ় নীল রঙের শার্টটা। জারিফ এক কথায় সুদর্শন, সুদেহী একজন যুবক। না, যুবক নয়, পুরুষ। 26 পেরিয়ে 27-এ পড়তে চলেছে বয়স। সে তো পুরুষই। দোলা কল্পনা করে দেখলো তাকে ভীষণ মানিয়েছে শার্টটাতে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে জারিফ গায়ে এই শার্টটা কল্পনা করে। দোলাপু। বাচ্চা বাচ্চা পুরুষালী কণ্ঠস্বর শুনে দোলা চকিতে ঘুরে তাকায়। জাহিন তার পিছনে দাঁড়িয়েছিল। জারিফের ছোট ভাই, অবিকল জারিফের মতোই দেখতে, তবে তার এখনো গোপ ওঠেনি। উঠবো উঠবো করছে। সে ছাত্র, এবার ক্লাস 7-এর, পড়ছে বরগুনা জেলা স্কুলে। দোলা খুশি হয়ে এগিয়ে যায়, জাহিনকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত হয়ে বলে। দোলা হাসে, জাহিনের গালে হাত বুলিয়ে বলে, কেমন আছিস? আমি ভালো, তুমি? আমিও ভীষণ ভালো আছি। এখানে কি? সেই তখন থেকে সাইকেলের বেল বাজিয়ে তোমাকে ডেকে যাচ্ছিলাম, তোমার কানেই গেল না? কানে একটু কম শুনছি ইদানিং। তাই নাকি? তবে তো বর জুটবে না। তোকে বিয়ে করব, তুই আছিস তো? জাহিন হাসে। দোলা দোকানদারকে পছন্দ করা শার্টটা প্যাক করে দিতে বলে জাহিনের দিকে তাকায়, বলে, চল তোকে আইসক্রিম খাওয়াই। দোলার বাবা দবির রহমান অতীত জীবনে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে ব্যবসায় লস খেয়ে গৃহস্থী হয়েছেন। যা জমি জমা আছে সব বর্গা চাষিদের দিয়ে বছরটা ভালোই ভালোই কেটেই যায়। খুবই শান্ত প্রকৃতির লোক, তার কোনো শত্রু নেই, এতটাই নিরীহ সে। হাঁটার সময় যদি কোনো ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খায়, তাহলে দাঁড়িয়ে সে সেই ল্যাম্পপোস্টের কাছে মাপ চাইবে। এই ধরনের মানুষের কোনো শত্রু থাকতে পারে না, বরং যার ঘরে এত সুন্দর 3টি কন্যা রয়েছে তার এলাকায় একটু অন্যরকম মান, বিশেষ করে এলাকার ছোকরা সম্প্রদায়ের কাছে। বাইরে সে যে কারণেই মান পাক, ঘরে তার মান নেই বলতে গেলে, মানে নিজের স্ত্রীর কাছে। প্রথম জীবনে দোলার মা মিলাও মান দেয়নি, বর্তমান স্ত্রীও সেরকম। মাকসুদা 1 কাপ আদা চা এনে দবির রহমানের সামনে রেখে বলে, কথা ছিল। বলো। একটা ভালো সম্বন্ধ এসেছে দোলার জন্য। নতুন কি? আসতেই পারে। মেয়ে রাজি না বলল। দিয়ার বিয়ে দেবে না? দেব। মাকসুদা বসে দবিরের দিকে তাকিয়ে রাগ নিয়ে বলে ওঠে, তো দোলার বিয়েটা না হলে ওর বিয়েটা কিভাবে দেই? দবির মাথা তুলে স্ত্রীর দিকে তাকায়। দবির শুধু চেয়ে রয় স্ত্রীর দিকে। মাকসুদা বলতেই থাকে, আসিফ অনুমতি পেয়েছে বিয়ের। মঞ্জু আপাও আর দেরি করতে চাইছে না। আমাকে বলে দিয়েছে সামনে মাসে আসিফের ছুটি এলেই কাবিন করে রাখবে দিয়া আসিফের।
এদিকে তোমার বড় মেয়ে বিয়ে করবে না বলে পণ করেছে। আচ্ছা, এখন ওর আগে দিয়ার বিয়ে দিলে সেটা তোমার ভালো লাগবে? লোকে 5 কথা শুনিয়ে ছেড়ে দেবে। এমনিতেই সারা বছর শহরের হোস্টেলে পড়ে থাকে, চরিত্রে দাগ লাগা নিয়ে এখনই কানাঘষা শুরু হয়ে গেছে। বড় পুকুর পাড়ে গেলেই শুনতে পাবে। সৎমা হতে পারি আমি, তবে এতটাও খারাপ না যে এসব শুনলে আমার খুব ভালো লাগবে। মেয়েকে বুঝাও বিয়েটা করে নিক। দবির রহমান খুব মনোযোগ দিয়ে শুনলেন মাকসুদার কথা। মনে হলো তিনি আমলেও নিলেন। জিজ্ঞাসা করলেন, সম্বন্ধ এসেছে বললে, ছেলে কি করে? মাকসুদার ঠোঁটে বিজয়ের হাসি। সে স্বামীর দিকে কিছুটা এগিয়ে যায় পাত্রের নাম ঠিকানা বলার জন্য। 10,000 স্টেপ কমপ্লিট। শরীরের সাথে লেপড়ে থাকা ঘরমাক্ত টি শার্টটা খুলে কাউচের উপর রেখে কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেয়। ফোনের রিংটনে তার মনোযোগ বাধাপ্রাপ্ত হতেই সে ভ্রু কুঞ্চিত করে ফেলে। হাতে তুলে নেয় ফোনটা। জরুরি ফোন কল। 2 মিনিট হু হা করে কিছু বলে ফোনটা আনলক করে হুট করে ফটো গ্যালারিতে ঢোকে। এখানে দোলার একটা ছবি আছে। ছবিটা ক্যান্ডিড। ছবিতে দোলার আতঙ্কিত লালাভ মুখবিবর, কপালের কাছে কিছু অগোছালো চুল। তৌসিফের ছোট বোন তারানার পাঞ্চিনির দিনে দোলা ইউরাকে পড়াতে এসেছিল। তৌসিফ তখন তারানার ছবি তুলছিল। আচমকায় অজান্তে মাঝখানে চলে এসেছিল গোলাপি রঙের সুতির সালোয়ার কামিজ পরিহিতা, মাথায় ওড়না টেনে দেওয়া ছিমছাম গরনের মেয়েটি। তৌসিফ ক্যামেরার সামনে কারো অযাচিত আগমনে ভ্রু কুঞ্চিত করলেও মেয়েটার মুখ দর্শন করতেই তার কপালের ভাঁজ ধীরে ধীরে মিলিয়ে যায়। ক্ষণকালের জন্য দুজনে চোখাচোখি হয়। মেয়েটা ঘাবড়ে যাওয়ায় শুকনো মুখটা নিয়ে এক ছুটে ইউরার ঘরে ঢুকে যায়। বেচারি জানতেও পারেনি সে পালাতে পারলেও তার ওই ঘাবড়ানো রূপয়সী বদন পালাতে পারেনি। বন্দি হয়েছে ক্যামেরায়, বন্দি হয়েছে শেখ বাড়ির জেদি ছোট পুত্রের চিত্তে। তৌসিফ ছবিটা জুম করে দেখতে দেখতে পানির বোতল তুলে পানি খেয়ে নেয়। শরীরে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। ফোনটা রেখে তোয়ালা উঠিয়ে ওয়াশরুমে যায়। দীর্ঘ সময় নিয়ে শাওয়ার নেয়। এখন সময় বিকাল 4:30। দোলা ইউরাকে পড়াতে এসেছে 2:30টায়। এখন সম্ভবত বেরোবে। ধূসর রঙের ট্রাউজার আর কালো রঙের টি শার্ট, নিজের সুঠাম তনু গলিয়ে নিয়ে ট্রাউজারের 2 পকেটে হাত গুজে রুম থেকে বেরিয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। ইউরার ঘরের দিকে তাকায়, তারপর নিচে নামে। মিনিট খানেক পরে দোলা আর ফারিন কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তৌসিফ বসার ঘরের বড় সোফাটাতে বসেছিল। সেন্টার টেবিলটা মুখোমুখি টেনে তার উপর ল্যাপটপ রয়েছে। গম্ভীর মুখে তাকিয়ে কিছু একটা দেখছে ল্যাপটপে। দোলা নামতেই তৌসিফকে দেখে আড়ষ্ট হয়ে যায়, কিন্তু পরপর সে স্বস্তি পায় এটা দেখে যে তৌসিফ নামের অদ্ভুত চাহনির লোকটা মনোযোগ ল্যাপটপে, তার দিকে নয়। ফারিনের পিছু পিছু সে তৌসিফের সামনে থেকে দ্রুত পায়ে হেঁটে চলে যায়। তাড়াহুড়া সংকোচে সে দেখেনি তৌসিফ দোলার দিকে না তাকালেও একজোড়া রঙিন পাথরের পায়েলে অলঙ্কৃত দোলার ধবধবে ফর্সা সুগঠিত পদযুগলের দিকে এক পলক তাকিয়ে চোখের তৃষ্ণা মিটিয়ে নিতে পশুর করেনি। ওই আশ্চর্য মোহিত করা সুডোল চরণদয় দৃষ্টি সীমার বাইরে যেতেই তৌসিফ ফিচেল হাসে। পরপর সে হাসি মিলিয়ে যায়। সে কাজে মন দেয়। রাত বাড়ছে। দোলা বুঝতে পারছে তার ঘুমানো উচিত, কিন্তু তার মধ্যে বিছানায় যাওয়ার কোনো তৎপরতা দেখা যায় না। এক প্রকার জোর করে চেয়ারে ঠেসে বসে আছে। হাতে তার ফিন্যান্স বইটা। গোটা 5 মাস ফাঁকি দিয়ে দোলা সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। কথাটা মর্মার্থ হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু এখন বুঝে লাভ কি? কোনো মতে ফেইল ঠেকাতে পারলেই হলো। সামনে মনোনয়ন পরীক্ষা নিয়ে পুষিয়ে নেবে না হয়। টিউশনি করে নিজের খরচ মেটাতে গিয়ে দোলা ছাত্র জীবন অধঃপতনে গিয়ে পৌঁছেছে। দোলা বুঝতে পারছে। ফোনের রিংটনে চোখ থেকে যেটুকু ঘুম ভাবছিল কেটে যায়। সোৎসাহে রিসিভ করে আয়েশি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বলে, বলো। ঘুমাচ্ছিস না কেন? বাতি জ্বলে এত রাতে অবধি কি করছিস? দোলার সাথে সাথে লাফিয়ে উঠে তার কামরা জানালার কাছে যায়। ব্যস্ত হাতে জানালার পর্দা সরিয়ে উকি মারে পশ্চিমের ল্যাম্পপোস্টে।
ফাজিলাতুসেনা ছাত্রী নিবাসের পেছনের গলি রাস্তায় পশ্চিম পাশের মরচে ধরা ল্যাম্পপোস্টের টিমটিমে আলোর নিচে দাঁড় করানো নীল রঙের বাইকটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফজিলাতুন্নেসা হোস্টেলের 3তলা 304 নম্বর কক্ষের জানালার দিকে তাকিয়ে থাকা জারিফকে দেখে চোখ জুড়িয়ে নেয় দোলা। ভান করে আপত্তি তুলে বলে ওঠে, রাত কত গভীর, যাচ্ছ না কেন, এলে কেন?